গল্পের আসরে সকলকে স্বাগত। আজকে শোনাব ভূতের গল্প, অমিতাভ চৌধুরীর রচনা হুড়কো ভূত। গল্প শুরু করছি। হুড়কো ভূত। আমার মেজ পিসিমার বাড়িতে একবার ভূতের উপদ্রব হয়েছিল। ঠিক ভূত নয়, এই শিবের চেলা নন্দীভৃঙ্গির উৎপাত। এই উৎপাতে সারা গা যেমন ভীত তেমনই বিস্মিত। ছেলেবেলার কথা বলছি, প্রায় 50 বছর আগেকার ঘটনা। আমি তখন আছি মামা বাড়িতে। গ্রামের নাম হলো শ্রী গৌরী। ওখানকারই স্কুলে পড়ি। আমার মামা বাড়ির ঠিক পেছনটাতে অনেকটা দূরে মেজ পিসির বাড়ি। পিসিমা সাদাসিধে ভালো মানুষ। দেবদেবী, ভূত প্রেত, সাধু সন্ন্যাসী সবই অগাধ বিশ্বাস। পিসেমশাই আরও ভালো মানুষ। গ্রামের পাঠশালায় গরিব মাস্টার, মাস মাইনে 12 টাকা, ছোট্ট বাড়ি, অল্প জমি, সামান্য চাকরি নিয়ে কষ্টে সৃষ্টে দিন চলে যায়। তাদের একমাত্র ছেলে বেনুলাল, আমার রাঙাদা। রাঙাদা বয়সে আমার চাইতে 2.5 বছরের বড়। পড়াশোনার নাম নেই, টো টো করে ঘুরে বেড়ায়, গুলতি দিয়ে পাখি মারেন, অদ্ভুত সব গল্প বলেন এবং চক খড়ি দিয়ে বাড়ির যত্রতত্র ছবি আঁকেন। ছোট্ট একতলা বাড়ি, টিনের চাল, একটি ঘরকেই দরমার বেড়া দিয়ে 3 ঘর। সামনে 2টো ঘরের একটাতে রাঙাদা, অন্যটিতে পিসিমা, পিসেমশাই এবং পেছনের 3 দিক খোলা টানা লম্বা ঘরে রান্নাবান্না হয়। রান্নাঘর দরমার বেড়া দিয়ে আলাদা করা। বাড়ির পেছনে গাছপালা, আগাছার জঙ্গল। ছোট্ট একটা মজা পুকুরও সেই জঙ্গলের গায়ে আছে। টানাটানির সংসার, কিন্তু এক ছেলে বলে রাঙাদার আদরের শেষ নেই, তার আবদারেরও শেষ নেই। অমুকটা চাই, সেটা চাই, যেই বলা অমনি এনে দিতে হবে। বেচারা পিসেমশাই, যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে আদুরে ছেলের আবদার মেটাতে গিয়ে তিনি জেরবার। সেই মেজ পিসিমার বাড়িতে হঠাৎ হাজির হলেন একদিন এক সন্ন্যাসী। গায়ে লাল কাপড়, মাথায় জটা, হাতে ত্রিশূল, সাক্ষাৎ শিব। পিসিমা তো তাই ভেবেই বসলেন। সাধুবাবা বলেন, এই মাত্র কৈলাস থেকে আমি আসছি, একটু আশ্রয় দিবি? এই গ্রামে তোদের পাপ ঢুকেছে, পাপ তাড়াতে কিছুদিন থাকতে হবে আমাকে। পিসিমা তো বিশ্বাস করার জন্য বরাবরই প্রস্তুত। লম্বা প্রণাম ঠুকে সাধুবাবাকে আশ্রয় দিয়ে দিলেন। তাকে শাক, ভাত, ডাল খাইয়ে নিজেকে ধন্য মনে করলেন। সাধুবাবা ওই বাড়িতে থেকে গেলেন। খান দান, মাঝে মাঝে দেহি ভবতী ভিক্ষাং বলে গায়ে বেরিয়ে পড়েন, ঘোরেন গ্রাম, এবং কেউ কটু কথা বললে ত্রিশূল নিয়ে তাড়া করেন। গাঁয়ের অধিবাসীরা সন্দেহের চোখে তাকায় তাকে, ভাবে কোনো ফেরারি আসামি নয় তো, সাধু সেজে গা ঢাকা দিয়েছে। আর বিশ্বাসীরা তো শিব জ্ঞানে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে লাগলো তার। সাধু বাবার কাছে আমিও যাই। তিনি আমাদের প্রায়ই কৈলাসের কথা শোনান। তোফা জায়গা, ওয়েদার খুব ভালো, খাওয়া দাওয়ার কষ্ট নেই সেখানে। নিহাত এক কঠিন প্রয়োজনে তাকে কৈলাস ছেড়ে আসতে হয়েছিল। পিসিমার ভাইপো বলে, আমাকে অধিক স্নেহ করেন বলেন, কিছু ভাবিস না তোরা, তোর কি হবে বল, আমার কী যে হবে আমি নিজেই জানি না। তবে সাধু বাবাকে পুরো অবিশ্বাসও করি না। বলা যায় না, হয়তো শিব আছেন উনি, নইলে সেদিন রূপসী গাছের তলা থেকে সাপ ধরে কি করে আনলো। সাধু বাবা মেজ পিসিমার বাড়িতে থেকে গেলেন। তার আনা ভিক্ষের চাল সংসারে লাগে। তিনি নানা রকম গল্পও শোনান। মাঝে মাঝে বম বম বলে কৈলাসের স্মৃতি রোমন্থন করে চেঁচান। সাধু বাবা আমাকে আশ্বাস দিয়েছেন, একদিন তিনি আমাকে কৈলাসে ঠিক নিয়ে যাবেন। আমার সোনা মামা থাকতেন বাইরে। সেবার পুজোর সময় বাড়িতে এসে সাধু বাবার খবর পেলেন। তিনি দেখেই বললেন, এটা ভণ্ড, প্রতারক। সাধু বাবাকে একদিন বাড়িতে ডেকে এনে বেশ 2-4 কথা শুনিয়েও দিয়েছিলেন। আমি তো ভয়ে মরি, এই না বুঝি সাপ দিয়ে দেন, কি হবে কি হবে। সাধু বাবা কিছু মনে করলেন না, একটু হাসলেন। সোনা মামা ভস্ম হন না। বিশ্বাস অবিশ্বাস মিলিয়ে সাধু বাবা গ্রামে থেকে গেলেন। আর আমার মেজ পিসিমা, পিসেমশাই শিব ঠাকুরের দয়ায় অচিরেই তাদের ভাগ্যও পাল্টে গেল। ভাগ্য পাল্টাবার অপেক্ষাতেও আরও আছেন। আগের জন্মে কী কী অপরাধের জন্য তাদের আর্থিক দুর্দশায় ভুগছেন, একথা সাধু বাবা তাদেরকে স্মরণ করিয়ে দেন
এবং আশ্বাস দেন যে এত বছর এত দণ্ড, এত পাপ, এত কিছু পেরিয়ে সব দুঃখ ঠিক উনি মোচন করে যাবেন। স্কুল ফেরত আমি মাঝে মাঝে সাধু বাবার কাছে যাই। আমার সঙ্গে এমনভাবে কথা বলেন আমি যেন সাপভ্রষ্ট দেব শিশু। সাধু বাবা কথা বলতে বলতে কী যেন বিড়বিড় বিড়বিড় করেন। পিসিমা বলেন, মা দুর্গার সঙ্গে কথা বলছেন রে, হতেও পারে প্রলাপের সংলাপ। রাঙাদার দুষ্টুমিতে গ্রামের লোকজনরা তিতি বিরক্ত হলেও সাধু বাবা কিন্তু খুব শান্তশীল মানুষ। বলেন, আরে ওটা হনুমান ছিল রে ক্রেতা যুগে, বাঁদরামি করলেও ভক্ত মানুষ। এ কথায় আমারও বিশ্বাস হয়েছিল, কেননা দেখতাম রাঙাদা হনুমানের ছবি খুব ভালো আঁকতে পারত। রাঙাদা আমায় খুব ভালোবাসেন, অনেক সময় আমাকে তার দুঃসাহসী অভিযানের সঙ্গী করতে চান। অন্যের নৌকো দিয়ে নদী পার, কিংবা আম গাছের ডগায় উঠে পাখির ছানা ধরে আনা, কিংবা পানা পুকুরে সাঁতারে এপার ওপার হওয়া তার কাছে রোজকার ব্যাপার। আমি ভীতু মানুষ, কোনোটাতেই রাজি হই না। আর যদিও বা সাহস হয় তো সঙ্গী হতে চাই না। জানি তাহলে দিদিমা বা সোনামামা বকবেন ঠিক। ওদের ধারণা বেনুলাল বকাটে ছেলে। রাঙাদার উপর মাঝে মাঝে ভর হতো, ঘুমের মধ্যে কী যেন সব বিড়বিড় বিড়বিড় করতো। সাধু বাবা মন্ত্র পড়ে তাকে ঠান্ডা করতেন। একবার রাঙাদা মাঝরাত্রিরে ঘুম থেকে উঠে সামনের বড় পুকুরে ঝাঁপ দিলেন। পেছন পেছন ছুটলেন পিসেমশাই আর সাধু বাবা। পিসেমশাই জলে নেমে তাকে ধরবার চেষ্টা করলেন, কিন্তু পারবেন কেন? বাকি রাত জলের মধ্যে দাপাদাপি চলল বেচারা পিসেমশাই। রাঙাদা যখন পাড়ে উঠলেন তখন চোখ বুজে শুয়ে পড়লেন ঘাটে, যেন ঘুমের মধ্যেই সব কিছু হয়ে গেছে। অনেক দিন পরে রাঙাদা আমার কানে কানে বললেন, জানিস, মজা করার জন্য রাত ভর সাঁতার কেটেছিলাম, তোরা বুঝবি কি। সেই রাঙাদার বাড়িতে হঠাৎ শোনা গেল ভূতের উপদ্রব শুরু হয়েছে। রোজ রাত্রে সবাই যখন ঘুমে অচেতন, ঠিক তখন শোবার ঘর আর রান্নাঘরের মাঝের দরজার ধাক্কা দেয় কে যেন, খোলার চেষ্টা করে। এপাশে লম্বা বাঁশের হুড়কো নড়তে থাকে ঘর 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 ঘর, আর ওদিকে হুড়কো চেপে না রাখলে ভূত হুড়মুড় করে শোবার ঘরে ঢুকে যেতে পারে। ওই লম্বা বাঁশের হুড়কো এমনিতেই নড়বড়ে, চোর আটকাবার জন্যে নয়, শিয়াল কুকুর যাতে না ঢোকে সেজন্যই ওই হুড়কোটা দেওয়া থাকে। সারা গ্রামে আতঙ্ক, এমনিতে ভূত প্রেতরা সব গ্রামের রাস্তাতেই ঘুরে বেড়ায়। ব্রহ্মদত্তী বেলগাছের ডালে বসে থাকে, শাকচুন্নি বোয়াল মাছ খাওয়ার জন্যে লম্বা হাত বাড়ায়, পেতনি বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়ে ভয় দেখায়, অন্ধকারে ঝিঝি পোকা ঝোপঝাড় সব কিছুতে হুতুম প্যাঁচার ডাকে ছটপট ছটপট করে। সব মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়। তার মধ্যে দু চারজন ভূত প্রেতে বিশ্বাসী পিসিমার বাড়িতে প্রবেশ বিচিত্র নয়। গ্রামের লোকেদের আলোচনার প্রধান বিষয় হয়ে উঠল ওই ভূতের উপদ্রব। হাটে মাঠে বাজারে পুকুর ঘাটে রেল স্টেশনে আরও রং চড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে সবাই ভূতের গল্প বলতে লাগলো। মেজ পিসিমা কিঞ্চিৎ ভীতু, তবে তার ভরসা সাধু বাবাতে। শ্মশানচারী শিব যখন বাড়িতে রয়েছেন তখন দু চারটে ভূতের উপদ্রবে কিছু হবে না, ভূতের হাত থেকে ঠিক বাঁচাবেন সাধু বাবা। সুতরাং ভয় কিসের? বেচারা ভালো মানুষ পিসেমশাই, তার হয়েছে আবার মুশকিল। রোজ মাঝরাত্রে ওই হুড়কো ধরে খালি কেউ টানাটানি করে আর ঘর 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 করে আওয়াজ করে, আর উনি কী করেন, ওই হুড়কো ধরে টানিয়ে থাকেন। একদিকে ভূত আর অন্যদিকে পিসেমশাই। সাধু বাবা অবশ্য বলেন, এই নন্দী ভৃঙ্গিটা না বড় জ্বালাচ্ছে রে, কৈলাসে নিয়ে যাওয়ার জন্য মনে হয় আমাকে ডাকছে, ওই হুড়কো ধরে ওরাই ওই জন্য মনে হয় টানাটানি করছে। আরে বাবা, বললেই তো আর যাওয়া যায় না, কাজ ফুরোক তবে তো, বম বলে। সরল বিশ্বাসী পিসিমা এসব কথা শুনে আরও নির্ভয় হয়ে যান। স্বামী পুত্র সাধু বাবা নন্দী ভৃঙ্গি হামলা নিয়ে স্বচ্ছন্দে সংসার চলতে লাগলো। গ্রামের লোকদের কৌতূহল আরও বেড়ে গেল। রোজ রাত্রে পালা করে অনেকে ওই বাড়িতে আসতেও লাগলেন সচক্ষে ভূতের হুড়কো টানা দেখার জন্য। প্রথমে একটু একটু নড়ে, শব্দ পাওয়া মাত্র ছুটে গিয়ে হুড়কো ধরে ফেলতে হয় সঙ্গে সঙ্গে। তারপর চলতে থাকে লড়াই, খুব জোরে ধরে না থাকলে পেছন দিয়ে খুব জোরে টানতে থাকে ভূত, আর কেলেঙ্কারি, ভূত ওদিকে টানে আমরা এদিকে ধরে থাকি, ভূত ওই দিকে টেনে নেয়, এইভাবে হুড়কো নড়তেই থাকে যেন ভূতেরা অন্য কোনো রাস্তা দিয়ে বা দেওয়াল ফুঁড়ে আসতে না পারে।
এসব ব্যাপারে নির্বিকার কেবল রাঙাদা। ভূত টুত নিয়ে তিনি মাথা ঘামান না। যখন পাশের ঘরে তুলকালাম কাণ্ড চলছে তখন তিনি গভীর ঘুমে নিশ্চিন্তে। পিসিমা বলেন, হে আমার বেনুলাল বড় ঘুম কাতুরে। ভূত দূরের কথা, বাড়িতে ডাকাত পড়লেও তার ঘুম ভাঙে না। হবেও বা, রাঙাদা যেরকম অদ্ভুত লোক, কোনো কিচ্ছু কেয়ার না করে ঘুমিয়ে পড়ে। তবে আর একটা ব্যাপারে সবাই ভূতের আগমন সম্পর্কে স্থির নিশ্চিত হয়ে গেল। যখন হুড়কো নড়ে না তখন বাড়ির টিনের চালে দুম দাম করে ঢিল পড়ে। এও যে রাগী ভূতের বা শিবকে কৈলাসে ফিরিয়ে নিয়ে যেতে নন্দীভৃঙ্গির কাণ্ড, তাতে কোনো সন্দেহ রইলই না। সাধু বাবা শোনা গেল সামনের এক ফালি বারান্দায় উনি শুয়ে পড়েন। তিনি সব শুনে মুচকি মুচকি হাসেন এবং হঠাৎ হঠাৎ চিৎকার করেন, বম ভোলে। বাড়ির চারিদিকে গাঢ় অন্ধকার, পেছনের বাঁশ গাছের ক্যাঁচ ক্যাঁচ, তারই মাঝখানে বোম বোম আওয়াজ, সব মিলিয়ে যেন গা ছমছমে ব্যাপার। এমন অবস্থায় ভূত প্রেত আসতেই পারে। এক রাত্রিরে সাহস সঞ্চয় করে আমিও হাজির হলাম ভূতের আসরে, ভূতের কড়া নাড়া শুনব বলে। আমার তখন বয়স কত, এই 8 কি 9। সব কিছু বিশ্বাস করার সময়, শুধু ভয় যদি সত্যি সত্যি ভূত ঘরে ঢুকে পড়ে। পরক্ষণে ভরসা পাই, এই সাধু বাবা তো আছে, উনি ঠিক বাঁচিয়ে নেবেন। আমি প্রথমে বললাম, এই রাঙাদার বিছানায় থাকবো? রাঙাদা বলেন, এই না না, এই তুই অন্য ঘরে যা, এখানে আমার অসুবিধা হবে। আমার একটু খটকা লাগলো, এই রাঙাদা ভূতের ব্যাপারে এত নিরুত্তাপ কেন? কিন্তু সবাই ভূতের নড়াচড়া গতিবিধি নিয়ে এত ব্যস্ত, রাঙাদা কেন মাথা ঘামায় না? আমি যেদিন গেলাম সেদিন একটু বাড়াবাড়ি হলো। আমার মতো আরও কয়েকজন গ্রামবাসী ছিলেন সেই ঘরে। সেদিনও হুড়কো নড়ার সঙ্গে সঙ্গে পিসেমশাই ছুটতে গেলেন, কিন্তু এমন বাড়াবাড়ি যে পিসেমশাই আচমকা মাটিতেই পড়ে গেলেন। পিসিমা সাধু বাবাকে হাঁক পেরে ডাকলেন। সাধু বাবা তার বিছানা ছাড়লেন না। গাঁয়েরই আর একজন ছুটে গিয়ে হুড়কো ধরলেন। ভাগ্যিস ধরলেন, নয়তো ভূত দেখে আমরা মূর্ছাই যেতাম। এইভাবে চলছে। সাধু বাবা ভূত হুড়কো টানাটাই নিয়ে গ্রামের মানুষ মেতে রয়েছেন। মেজ পিসিমার বাড়িতে এটা একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, শুধু রাঙাদা যেন গম্ভীর। দিনের বেলা ভূত নিয়ে নানান রকম কথা তিনিও বলেন, কিন্তু রাত্রে চুপ থাকেন। পিসেমশাই হুড়কো ধরার জন্য তাকে ডেকেও ভূতের কাছাকাছি নিয়ে আসতে পারেননি। মেজ পিসিমা অবাধ্য ছেলের ঘুম ভাঙাতে নারাজ। সব ঝক্কি পোয়াতে হচ্ছে পিসেমশাইকে। ভূতের খবর রটে গেল গ্রামের বাইরেও। অবশ্যই পল্লবিত হয়েছে। সেই খবর শুনে শিলচর থেকে একদিন আমার বড় কাকাবাবু এসে হাজির। আমার বড় কাকাবাবু মানে রাঙাদার মামাবাবু। তিনি পিসিমা পিসেমশাইয়ের কাছে সব কথা শুনে গুম মেরে রইলেন। প্রথমেই পিসিমাকে বলেন, বুঝলে দিদি, যত গণ্ডগোলের মূল হচ্ছে ওই সাধু বাবা। ওকে বাড়ি থেকে তাড়াও, নইলে উপদ্রব কমবে না। পিসিমা জিভ কেটে বলেন, ওরে ভূপেন্দ্র, এমন কথা বলিস না বাবা, বাবা সাক্ষাৎ শিব। বড় কাকাবু বললেন, শিব তো এখানে কেন, ওকে শ্মশানে পাঠিয়ে দাও। পিসিমা বললেন, হে শ্মশানে যেতেই পারেন, কিন্তু আমার কত সৌভাগ্য বল দেখিনি, তিনি আমার বাড়িতে অন্ন গ্রহণ করেছেন। বড় কাকু বললেন, নিজের অন্ন জোটে না, আবার অন্যকে অন্ন দান করছে, তোমার বুদ্ধিশুদ্ধি কোনো দিনই হবে না। রাত্রে বড় কাকাবাবুর উপস্থিতিতে আবার ভূতের আবির্ভাব হলো। সেই হুড়কো নড়া, পিসেমশাইয়ের ছুটে গিয়ে ধস্তাধস্তি, নিস্তব্ধতার মাঝখানে সাধু বাবার বোম বোম চিৎকার। বড় কাকাবাবু সব ভালো করে দেখলেন। তিনি বরাবরই সাহসী মানুষ, ভূত প্রেতকে মনে করেন বুজরুকি। তিনি হুড়কো খুলে নিজে যেতে চাইলেন রান্নাঘরের দিকে, কিন্তু পিসিমা হাতে পায়ে ধরলেন, একদম নিরস্ত করলেন যে যেও না বাবা, যেও না। বড় কাকাবাবু দেখলেন সবাই ব্যতিব্যস্ত, কেবল তার ভাগ্নে শ্রীমান বেনুলাল মানে রাঙাদা কোনো কথাটি না বলেই নিজের ঘরে শুয়ে আছেন। তিনি ওই বেনু বেনু ডাকলেন, কিন্তু পিসিমা বলেন, ওকে ডাকিস নে বাবা, বড় ঘুম কাতুরে, আর ভূতের ভয় ভীষণ, কেন মিচিমিচি বেচারায় কষ্ট দিচ্ছিস। বড় কাকাবাবু কী যেন আন্দাজ করলেন। পরের রাত্রিরে তিনি বললেন, বেনুর সঙ্গে এক বিছানায় আমি শোবো আজকে। রাঙাদা খুব আপত্তি করলেন, কিন্তু বড় কাকাবাবুর তিনি ধমকে রাজি হতে হলো। দুজনে একসঙ্গে শুলেন। তবু যে কে সেই হলো।
আবার একইভাবে হুড়কোট হামলা। তবে সেই রাত্রে টিনের চালে ঢিল পড়ল না খালি। বড় কাকাবাবু একটু চিন্তিত হলেন। এই তাহলে ব্যাপারটা কি? তার সন্দেহ কি ঠিক নয়? সাধু বাবার ওপর কড়া নজর রাখলেন এবং রান্নাঘর, দরমার বেড়া, হুড়কো, রাঙাদার ঘর, তার ঘরের বেড়া ভালোভাবে পরীক্ষা করলেন। পিসিমা এসব দেখে একটু বিরক্ত হলেন, কিন্তু ছোট ভাইকে কড়া করে কিছু বলতেও সাহস পেলেন না। ওদিকে বড় কাকাবাবু রাঙাদাকে বললেন, এই চল আমার সঙ্গে শিলচরে চল, কয়েকদিন থেকে আসবি ওখানে। রাঙাদা কিছুতেই রাজি না, বললেন, হ্যাঁ অনেক কাজ আছে মামাবাবু, পরে যাবক্ষণ। বড় কাকাবাবু আর কিছু বললেন না, শুধু রাত্রে রাঙাদার সঙ্গে এক বিছানাতেই শুলেন। আগের দিনের চেয়ে একটু তফাত করলেন। রাঙাদাকে অন্য পাশে দিয়ে নিজে শুলেন দরজার বেড়ার দিকটায়, তক্তপোষটা বেড়ার গা ঘেঁষেই। ওপাশে রান্নাঘর এবং 3-4 হাত দূরে অন্য শোবার ঘর যাবার জন্য রান্নাঘরের সেই দরজা। বড় কাকাবাবু লণ্ঠন জ্বালিয়ে ঠায় বসে রইলেন বিছানায়, কড়া নজর রাঙাদার দিকে। মাঝরাত্রি হলো, ও ঘরে পিসিমা, পিসেমশাই, গাঁয়ের 2-4 জন লোক বসে আছে, কিন্তু আশ্চর্য, হুড়কো নড়ল না। আরও অপেক্ষা, খুব নড়াচড়া, তবুও একটুও কেউ হুড়কো নাড়াচ্ছে না। সবাই কেমন হতাশ হয়ে গেলেন। একটু বাদে গাঁয়ের লোকেরা চলে গেলেন যে যার বাড়ি। পিসিমা, পিসেমশাই বসে রইলেন হুড়কোর দিকে তাকিয়ে। যদি নড়ে, নড়লই না, এবং রাতও পুইয়ে আকাশ ফর্সা হয়ে গেল। ভোর হলো। বড় কাকাবাবু রাঙাদার কান ধরে টেনে এনে হাজির করলেন পিসিমা, পিসেমশাইয়ের কাছে। তারপর 2 গালে 2 চড়। সবাই হতভম্ব। রাঙাদা ভেউ ভেউ করে কাঁদতে লাগলো। বড় কাকাবাবু তাকে তখনও ধমকে চলেছেন। আরও অবাক কাণ্ড, পিসিমা পিসেমশাইকে রান্নাঘরে নিয়ে দেখালেন হুড়কোর সঙ্গে বাঁধা একটা শক্ত কালো গুলি সুতো। সেই সুতো দরমার বেড়ার ফাঁক দিয়ে রাঙাদার বিছানার পাশে খুঁটিতে বাঁধা। বড় কাকাবাবু বললেন, এবার বুঝলেন তো দিদি, ভূতটা কে? তোমার গুণধর পুত্র। আমি তো বলি সারা বাড়ির তোলপাড়, আর বেনু কী করে নিশ্চিন্তে ঘুমোয়। তোমরা যখন ভূতের অপেক্ষায় বসে থাকো, তখন সে শুয়ে শুয়ে ওই কালো সুতো ধরে টান মারে, মারলেই হুড়কো নড়ে। আর বুড়ো বাপ ওর গায়ের জোরের সঙ্গে পারবে কেন? তোমরা তো বিশ্বাস করার জন্য বসেই আছো, আর ওই পাজিটা শুয়ে শুয়ে তোমাদের নাকাল করছে। আর তোমরা যখন হুড়কো ধরে টানাটানি ব্যস্ত থাকো, তখন একেবারে অন্ধকারে বাইরে গিয়ে চালে ঢিল মেরে আবার এসে শুয়ে পড়ে, আবার ওর সুতোর ধরে টান দেয়। দেখো আজ রাত থেকে আর কিছু হবেই না। এই দেখো সেই সুতো। যত সব বদ বুদ্ধি মাথায়। কোথায় গেল সেই হতভাগাটা? হতভাগা ততক্ষণে বাড়িতে নেই, ছুটতে বাইরে। বড় কাকাবাবু সকালের ট্রেনেই শিলচরে ফিরে গেলেন। রাঙাদা হেলতে দুলতে তারপর বাড়ি এলেন। মুখের ভাবখানা এমনই যেন কিছুই হয়নি। তবে সত্যি সত্যি সেদিন রাত থেকে মেজ পিসিমার বাড়িতে ভূতের উপদ্রব থেমে গেল। মেজ পিসিমা বললেন, ভূপেন্দ্র বলল বটে, সুতোটাও দেখালো, কিন্তু আমার বিশ্বাস হয় না বাবু, আমার বেনুলাল এসব করেছে। সাধুবাবু বলেন, আরে অবিশ্বাসী নাস্তিকদের কথা রে, বিশ্বাস রাখতে নেই। নন্দীভৃঙ্গি এসেছিল রে, তোরা জানলি না। না রে, আর এখানে নয়, কালই আমি কৈলাসে ফিরে যাচ্ছি। কোনো কথা বললেন না, শুধু পিসেমশাই বহুদিন পর নিশ্চিন্তে একটু ঘুমোতে পারলেন। শেষ হলো গল্প।